বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবার রোজা কেমন কাটছে? আশা করি সবার রোজা ভালো কাটছে। আমাদেরও ভালোই কাটছে। তবে গত 2 বছর আগেও যেমন ছিল, রোজার দিনগুলো কিন্তু আসলে আগের মতন নেই। অন্যান্য বছর এরকম সময় থেকে কিন্তু শপিংয়ের একটা তোড়জোড় শুরু হয়ে যেত। এখন তো আর আমরা বাইরে বের হতে পারি না আর কি শপিং। আজকের ভিডিওটা আমি শুরু করলাম ইফতারের পরে থেকে। আমি ইফতারের পরে সাধারণত সেহরির জন্য টেবিল গুছিয়ে রাখি। তো এখন আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, অচুটুচু করে এসব পরে তারপরে শুয়ে পড়বো। দিন যে কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে যায় আল্লাহই জানেন। এই দেখা গেল গত বছর রোজা আসতে না আসতে, ঈদ আসতে না আসতে কোরবানি শেষ, আবার এখন রোজা চলে আসছে। আসলে দিনগুলো কিন্তু আগের মতো নাই। সামাজিকতা সবই মনে হয় পাল্টায় যাচ্ছে। আর আমার সবচেয়ে খারাপ লাগে কি, বাচ্চারা যে সকালে ঘুম থেকে স্কুলে যেতে পারে না। স্কুল কি ওরা এটা বুঝতেই পারলো না। এবছর যেসব বাচ্চারা স্কুল জয়েন করলো, ওরা কিন্তু স্কুলে কিভাবে যেতে হয়, কিভাবে ক্লাস করতে হয়, বন্ধুবান্ধব হয়, খেলতে হয়, এগুলো কিন্তু ওরা কিছুই শিখে নাই। ছোট একটা বাচ্চা খেলতে যেতে পারে না, স্কুলে যেতে পারে না, তার বন্ধুবান্ধব হয় না। এইভাবে আর কতদিন কাটবে কে জানে। সামনের দিনগুলো কেমন হবে স্বয়ং আল্লাহ পাকই জানেন। তো অনেকেই হয়তো ঈদের অল্প স্বল্প শপিং শুরু করে দিয়েছেন। আসলে ঈদের শপিংয়ের আনন্দই আলাদা। আমি এখনও অবশ্য সেরকম কিছু শুরু করি নাই। দেখা যাক কী করা যায়। এখন বাজে রাত্রি 3টা। আমাদের বাসায় সেহরিতে আমার হাজব্যান্ডই সবার আগে উঠেন, তারপরে আমাদেরকে ডাকেন। তো এখন আমি সেহরির জন্য খাবার দাবারগুলো একটু গরম করে নিচ্ছি। রোজা তো দেখতে দেখতে আসলে অনেকগুলোই চলে গেল। আজকে 8টা, বিদেশে তো মনে হয় 9টা। তো এবার কিন্তু আসলে আমি একটু ঈদ শপিং নিয়ে চিন্তিত। কি করব, কোথা থেকে করব, আর আত্মীয় স্বজন যখন আছে সবার জন্য কিছু না কিছু করতে হয়। মেয়েরাও বড় হচ্ছে, তাদের জন্য কিছু না কিছু করতে হবে। আর ঈদ বলে কথা, কিছু না কিছু তো টুকটাক শপিং কেনাকাটা করতেই হয়। এগুলা নিয়েই কিন্তু আমি একটু আপসেট যে কোথা থেকে কিভাবে কি করব, কোনো আইডিয়া এবার পাচ্ছি না। অনলাইনে সব কিছু পছন্দ হয় না। লকডাউন তো বাড়লো, আরও তো মনে হয় বাড়বে। আর আমার এবার না বাইরে যেয়ে খুব একটা কেনাকাটা করার খুব একটা ইচ্ছাও নাই। আমাদের পরিবারে কিন্তু অনেকেই করোনা আক্রান্ত। অনেক কাছের মানুষ অনেকেই ফিরে আসছেন, আবার অনেকেই ফিরতে পারেন নাই। খুব কাছের মানুষগুলোকে কিন্তু আমি চলে যেতে দেখছি এবার। যদিও আমি, আমার হাজব্যান্ড, আমার 2 মেয়ে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত ভালো আছি, সুস্থ আছি। আমাদের জন্য দোয়া করবেন। আসলে অসুখ বিসুখ দুনিয়ায় থাকতে গেলে আসবেই, কিন্তু আমার জন্য যে আরেকজন ক্ষতিগ্রস্ত হবে এটাই আমার সবচেয়ে খারাপ লাগে। যাই হোক, বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। আশা করি কেউ কিছু মনে করবেন না। অবশ্য আমার মতো যারা টকেটিভ, সারাক্ষণ পটর পটর করি, তাদের জন্য ইউটিউব একটা খুব ভালো জায়গা। একা একা কথা বলতে কোনো সমস্যা নেই। আমাদের বাসায় আমি আর আমার ছোট মেয়ে একটু কথা বলি বেশি। তো আমার হাজব্যান্ড আর আমার বড় মেয়ে একটু রাশভারী টাইপের লোক, তারা একটু কথাবার্তা কমই বলেন। তো আমার মতন যারা সামাজিক জীব, তাদের জন্য কিন্তু আসলে এই লকডাউনটা একটু কষ্টের। আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোনের সাথে দেখা করতে পারি না, আমি কোথাও যেতে পারি না। সত্যি আসলে আমি একটু মেন্টালি আপসেট এই ব্যাপারগুলো নিয়ে। অনেক কথা বললাম, এবার একটু কাজে ফিরে আসি। এই যে দেখছেন আমার এই টিভি লাউঞ্জটা, এটা পরিষ্কার করা, এত ধুলা কোথার থেকে আসে, এটা আমি 2-3 দিন পর পর পরিষ্কার করি। আর এটা এত উপরে, এটার কাজ করা আসলে খুব ঝামেলার। তো উপরে উঠে উঠে আমার ওটাকে পরিষ্কার করতে হয়। আর এখন যে শোপিসগুলো দেখছেন, এগুলো আমার অনেক বছরের পুরানো, প্রত্যেকটার যেটার মিনিমাম বয়স 7 থেকে 8 বছর। ওগুলো কিন্তু আমি কোনো অনলাইন পেজ থেকে কিনি নাই। আমি যখন এগুলো কিনছি তখন কোনো অনলাইন পেজে যেগুলো কিছু ছিল না। আমি একটু একটু করে এগুলো লোকাল মার্কেট থেকেই কিনছি। তো এগুলো ধোয়ার জন্য আসলে সোপ ওয়াটার দিয়ে ধুলেই খুব সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। আমি সবসময় এগুলোকে এভাবেই পরিষ্কার করি। তো এক এক করে আমি এগুলোকে সবগুলোকে এখন পরিষ্কার করে নিয়ে আবার একটা শুকনা হ্যান্ড টাওয়াল দিয়ে মুছে নিলাম, হাত থেকে যেন পিচটা পড়ে না যায়। আর এই যে কফি কালারের ওয়াইন গ্লাস, ক্যান্ডেল স্ট্যান্ড, এগুলো দেখলেন, এগুলোর বয়স কিন্তু 10 বছর। আমার মেয়েরা যখন স্কুলে ভর্তি হয় তখন আমি খুব শখ করে এগুলোকে কিনেছিলাম। এবার আমার সেন্টার টেবিলের উপরে যেই শোপিসগুলো থাকে ওগুলো পরিষ্কার করে নিচ্ছি। ভাবলাম যে পরিষ্কার যখন করছি, ধুচ্ছি যখন, একবারে সবগুলো ধুয়ে ফেলি। আর এই জিনিসগুলো কিন্তু ধোয়ার পরে এত সুন্দর ঝকঝকে লাগে দেখতে, মনটাই ভালো হয়ে যায়। আসলে পরিষ্কার জিনিসপত্র দেখতে, ঝকঝকে জিনিসপত্র দেখতে না আমার খুব ভালো লাগে।
এগুলো মনে হয় এক ধরনের বাতিক। এই তো আমার জিনিসগুলো ধুয়ে মুছে শুকনা পরিষ্কার হয়ে গেছে। এগুলোকে আমি আবার যার যার জায়গায় আগের মতো সেট করে নিচ্ছি। আর এই ফ্লাওয়ার ভাসটা কিন্তু আমার খুব পছন্দের, এটাকে আমি কিনেছিলাম খুব শখ করে। এখানে যে 2টা গ্লাস দেখছেন, আমি যখন বাসা শিফট করি তখন এগুলার একটা ভেঙে গিয়েছিল। আবার আমি খুঁজে টুজে আরও একটা জোগাড় করে নিয়ে তারপরে আমি এই 2টার জোড়া মিলায় একসাথে রেখেছিলাম। এই যে আমার টিভি লাউঞ্জ একদম ঝকঝকে তকতকে পরিষ্কার হয়ে গিয়েছে। বিশাল একটা কাজ আমি শেষ করতে পারলাম, আলহামদুলিল্লাহ। বাজার থেকে কতগুলো টমেটো নিয়ে আসছে, তো ভাবলাম এই গরমের মধ্যে এমনি রেখে দিব, নষ্ট হয়ে যাবে। আচ্ছা, ফ্রোজেন করে রাখি, বেশ কিছুদিন খাওয়া যাবে। আর রান্নাঘরে এত গরম যে আমি আর পারলাম না, ডাইনিংয়ে মাটিতে বসে বসে কাটাকুটি শুরু করে দিলাম। শেষ আমার টমেটো কাটা। এবার রান্নাঘরে চলে আসবে ইফতারের আয়োজন করতে। তো ইফতারিতে আজকে একটু বিফ তেহারি রান্না করব, আপনাদের সাথে ওইটাই শেয়ার করব আজকে। একদম সিম্পল ইনগ্রেডিয়েন্ট দিয়ে ঘরে আমার যা ছিল তাই দিয়ে আজকে একটা বিফ তেহারি রান্না করছি। অথেন্টিক কিছু একদম না, তবে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল বিফ তেহারিটা। তো আমি এখন এক এক করে পেঁয়াজ, গরম মশলা, টমেটো, তেজপাতা এগুলো সব কিছু দিয়ে দিলাম। একটু পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। এখন একটু পুদিনা পাতা দিলাম। তেহারিতে আমি সবসময় একটু পুদিনা পাতা দেই। পুদিনা পাতার একটা আলাদা ফ্লেভার হয়, এটা কেমন যেন একটা রেস্টুরেন্ট একটা ফ্লেভার আমার কাছে মনে হয়। তো এখন একটু পানি দিয়ে দিলাম। এবার একটু আদা রসুন পেস্ট দিব, ধনিয়া জিরা পাউডার দিলাম, একটু লাল মরিচের গুঁড়া, আর প্যাকেটে যে তেহারি মশলাটা পাওয়া যায় আমি ওই মশলাটাই ইউজ করলাম। এবার দিয়ে দিলাম বিফ। তো মাংসটা হয়ে আসার পরে আমি এখানে চালও দিয়ে দিলাম। আমি মাংস নিয়েছিলাম 1 কেজি, আর এখানে চাল নিয়েছিলাম আধা কেজি। তো মাশাআল্লাহ বিফ তেহারিটা কিন্তু খুব ভালো হয়েছিল। এটা গতকালকের ইফতার ছিল আমাদের। এবার পরিমাণ মতো পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে হাঁড়িটা ঢাকা দিয়ে রাখলাম। আস্তে আস্তে চালগুলা ফুটে উঠবে, বেশিক্ষণ সময় লাগবে না, অল্প সময়েই ফুটে উঠবে চালগুলা। এই তো ম্যাজিক, আমাদের বিফ তেহারি রেডি। এবার আমি এগুলোকে ডিশ আউট করে নিব, ইফতারের সময় হয়ে আসছে। সব কিছু রেডি করার পরে এখন ইফতার টেবিলটাও আমরা গুছিয়ে নিলাম। আর এই ইফতার টেবিল গুছানোর কাজে আমার মেয়েরা আমাকে হেল্প করে। প্যান্ডেমিক রোজায় প্যান্ডেমিক ইফতার টেবিল রেডি। আশা করি এই প্যান্ডেমিক রোজায় প্যান্ডেমিক ইফতার করে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঘরের বাইরে যতটুকু সম্ভব কম বের হবেন। আপনাদের সবার জন্য অনেক দোয়া, আর আমাদের জন্য দোয়া করবেন।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো থাকি, সুস্থ থাকি, বেঁচে থাকি, আর আল্লাহ চাইলে আবার সবার মাঝে ফিরে আসবো আরও একটা নতুন ভিডিও নিয়ে।